সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। বাংলাদেশের মৌলিক মানবাধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় অধিকার বলতে এখন আর অবশিষ্ট কিছুই নেই। কোন গণমাধ্যম নিজের মতো করে কিছুই লিখতে পারছে না। কেউ যদি সত্যের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলেন, তাহলে কোনো না কোনো মামলায় তিনি গ্রেপ্তার হয়ে যান। এমনকি দেশের সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার করে চালান দেওয়ার মতো এত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটছে। সর্বশেষ আজকে ঢাকার একটি কোর্টে হাজির করা হলো বাংলাদেশের অত্যন্ত পরিচিত একজন গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক মঞ্জুল আলম পান্নাকে। তার দুই হাত পেছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, তার মাথায় হেলমেট পরানো, বুলেট প্রুফ জ্যাকেট পরানো, মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর সন্ত্রাসীকে কোর্টে হাজির করা হচ্ছে। সেই অবস্থায় তিনি কোর্টে আসামি, তার কথা বলতে পারবেন, সেই অবস্থায় কোর্টে তার গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। তাকে রক্ষা করতে এলে অপর একজন গণমাধ্যম ব্যক্তিত্বকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই পরিস্থিতিতে বিচারক দ্রুত এজলাস থেকে নেমে যান, চেয়ার ছেড়ে চলে যান। তিনি হয়তো ভেবেছেন যে আমি বাধা দিলে কদিন পূর্বে যেমন 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসরে, হয়তো আমাকে পাঠিয়ে দেওয়া হবে, না হয় আমি মবের শিকার হব। এ কারণে বিচারক কোন প্রোটেকশন তার কোর্টের বিচারপতি থেকে না দিয়ে তিনি নেমে গেলেন। এই ভয়ঙ্কর ঘটনার ছোট্ট একটা ক্লিপ আমরা আপনাদের সামনে প্রথম উপস্থাপন করতে চাই। আপনারা দেখলেন কি ভয়ঙ্কর দৃশ্য। দুই হাত বাঁধা, মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট জড়ানো, তারপরে এভাবে তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা প্রকাশ্য আদালতে, বিচারকের উপস্থিতিতে, এজলাসের সামনে। আর কি মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন? তিনি মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, মঞ্চ 71 নামে। সেখানে একটা মব এসে তাদের আক্রমণ করল। যারা আক্রমণ করল তাদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হলো এই সাংবাদিক মঞ্জুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, দেশের খ্যাতিমান প্রখ্যাত মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদেরকে। এত বড় জঘন্য মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো তাদেরকে। তারা হলেন আক্রান্ত। যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আর আজ কোর্টে গিয়ে তার সঙ্গে এই ব্যবহার করা হলো। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এখন প্রস্তাব উত্থাপিত হচ্ছে। আমি সেই বিষয়টা আপনাদের বাংলাদেশের সহিংসত মানবাধিকার লঙ্ঘন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ। ব্রিটিশ এমপি উইল ফরেস্টার হাউস অব কমন্সে একটি পিটিশন জমা দিয়েছেন। পিটিশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাধারণ মানুষের মধ্যে ভয়ে দিন কাটছে। দেশে সহিংস অপরাধ, ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক হামলা, নারীদের হয়রানি, সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে। বাক স্বাধীনতা বলতে কিছুই নাই। পিটিশনে ব্রিটিশ সরকারকে আহ্বান জানানো হয় বাংলাদেশের পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে জাতিসংঘকে তদন্তে এগিয়ে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। এই পিটিশনটি ইতোমধ্যেই দাখিল হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই পিটিশনের উপর শুনানি হবে এবং প্রত্যাশা করা যাচ্ছে যে ব্রিটিশ সরকার এটাকে গ্রহণ করে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশের এই যে মৌলিক মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, ধর্মীয় স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নেই, মুক্ত চিন্তার কোন রকম চর্চার সুযোগ নাই। এই পরিস্থিতির থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়ার জন্য জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ব্রিটিশ সরকার সম্ভবত এই বিষয়টাকে জানেন বিধায় ইতোপূর্বে ইউনুস লন্ডন সফর এলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সঙ্গে দেখা পর্যন্ত করেন নাই এবং দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। আর এই পিটিশন শুনানির সময় হয়তো অন্যান্য তথ্যপত্র সবকিছু সামনে চলে আসবে। বাংলাদেশকে একটা অন্ধকারের জগতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ এখন আর সভ্য রাষ্ট্র ব্যবস্থা নাই। গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের অধিকার, গণমাধ্যমের অধিকার কোনো কিছু আর বাংলাদেশ অবশিষ্ট নাই। প্রতিদিন লাশের পর লাশ, কোন আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ, অর্থনীতির অবস্থা একেবারে নাজুক। ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা হওয়ার পরে
হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে। ডক্টর ইউনূসকে পৃথিবীর অনেক দেশ মনে করতেন নোবেল পেয়েছে বোধহয় বিশাল কিছু, কিন্তু এই ব্যক্তি যে কত হীনমন্য প্রকৃতির, সে যে কত স্বার্থান্বেষী, সে যে কত প্রতিহিংসা পরায়ণ, সে যে কত প্রতিশোধ পরায়ণ, সে যে নিজেরটা ছাড়া কিছু বোঝে না, সে যে কত ক্ষমতা লিপ্সু, এই বিষয়গুলি ক্রমান্বয়ে সামনে চলে আসছে। দেশের ভিতরেও তার আগমনকে যারা স্বাগত জানিয়েছিলেন তারাই বলতেছেন যে উনি একটি ভণ্ড, উনি একটি বেঈমান, উনি স্বার্থান্বেষী, উনি দেশ, রাষ্ট্র, সরকারকে বিক্রি করে দেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ঘটে গেছে আমাদের দেশে, কিন্তু এর রেশটি এখনো কিন্তু রয়ে গেছে। অনেক প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটি শেয়ার করতে চাই। দর্শক, আপনারা জানেন যে ঢাকার যে বিলাসবহুল ওয়েস্টিন হোটেল, এটি একটি 5 তারকা হোটেল এবং এখানে নিরাপত্তার 1 ইঞ্চি ফাঁক আছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এখানেই যখন একজন মার্কিন নাগরিকের মৃত্যু হলো তার হোটেল কক্ষে, বলা হচ্ছে 808 নম্বর কক্ষে, এবং এর পরের ঘটনাগুলি নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠছে। সেই প্রশ্নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা সমাধান হয়নি। আপনারা ইতিমধ্যেই জানেন যে 29শে আগস্ট হোটেলে চেক ইন করেছিলেন এই ভদ্রলোক, এবং 31শে আগস্ট হোটেল কক্ষ থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এই মার্কিন নাগরিকের নাম টেরেন্স আরভেল জ্যাকসন। পরে অবশ্য জানা গেছে জ্যাকসন কেবলই একজন মার্কিন নাগরিক নন, তিনি একজন মার্কিন সেনা কর্মকর্তা। শুধু সেনা কর্মকর্তাও নন, তিনি মার্কিন সেনাবাহিনীর অভিজাত প্রথম স্পেশাল ফোর্সেস কমান্ডের এয়ারবর্ন একজন কর্মকর্তা। এবং তিনি নিজেই তার লিঙ্কডইন প্রোফাইলে যেটি লিখছেন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। উনি বলছেন, আই হ্যাভ সার্ভড ইন দ্য ইউনাইটেড স্টেটস আর্মি ফর ওভার 20 years and participated in multiple combat deployments and temporary duty assignments across the Asia theater. My previous military occupation specialty was infantry officer 11A, and my current military occupation specialty is special forces officer 18A. I currently work as a command inspector general. I currently work মানে এখনো তিনি আছেন সেই কাজে, inspector general for 1st special forces command airborne, and I plan to retire in the next 2 years, মানে 2027 সালের মধ্যে তিনি অবসরে যাবেন, এরকম একটি পরিকল্পনার কথা তার লিঙ্কডইন প্রোফাইলে তিনি নিজেই লিখেছেন। এরকম একজন কর্মকর্তা, তার মানে তিনি সাধারণ মার্কিন নাগরিক নয়। এ কারণেই আসলে এই মৃত্যু নিয়ে আলোচনাটি এখনো থামেনি, কারণ অনেকেই এর পিছনে অনেক রহস্যের গন্ধ পাচ্ছেন, এবং এই রহস্যের গন্ধ পাওয়ার পিছনে খুব দোষের কিছু নেই, এর কারণও আছে। কারণ এই মৃত্যু রহস্য এখনো উন্মোচন হয়নি। কেন উন্মোচন হয়নি, এই আলোচনাটি যত এগোবে আপনারা বুঝতে পারবেন। ওয়েস্টিন হোটেল থেকে মৃতদেহটি ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিয়ে গেছে, আমরা গণমাধ্যমে দেখেছি। এটি নিয়ে আসলে এখন মূলত প্রশ্ন উঠছে, যেহেতু 4-5 দিন ইতিমধ্যে পার হয়ে গেছে। কিন্তু ওয়েস্টিন হোটেলের কর্মীদের সূত্রে যেটি জানা যাচ্ছে, এর কিছুটা গণমাধ্যমে এসেছে, দূতাবাসের কর্মকর্তারা জ্যাকসনের 3টি বড় সুটকেস, ল্যাপটপ, মানচিত্র, স্কেচ, ইলেকট্রনিক ডিভাইস সহ যা যা ছিল তার বিলঙ্গিংস, তার জিনিসপত্র, এগুলো মার্কিন দূতাবাসের যারা এসেছিলেন দায়িত্বশীল কর্মকর্তা তারা জব্দ করে নিয়ে গেছেন। আমাদের পুলিশ বাহিনী তো এই ঘটনা শুনেছে, জেনেছে, সেখানে গিয়েছে, কিন্তু এই ঘটনায় তারা খুব বেশি জিজ্ঞাসাবাদ করতে পেরেছে বলে এখনো আমরা জানি না, বা হয়তো তারা সুযোগই পায়নি। গণমাধ্যম থেকে আমরা যেটুকু জানতে পারছি তা হলো আমাদের পুলিশরা বলেছে তিনি ব্যবসায়িক সফরে এসেছিলেন, সিসিটিভিতে মানে হোটেলের সিসিটিভিতে সন্দেহজনক কিছু তারা খুঁজে পাননি, তাই তারা ধরে নিয়েছেন এটি স্বাভাবিক মৃত্যু। এ কারণেই হয়তো তারা যুক্তি দিচ্ছেন, এই জন্যই হয়তো ময়নাতদন্ত করা হয়নি। কিন্তু আসলে ঘটনা যেরকম বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে মার্কিন দূতাবাস, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, তারা তাদের নিজেদের মেডিকেল টিম নিয়ে এসেছে হোটেলে, এবং তারাই সিদ্ধান্ত নিয়েছে যে এটি স্বাভাবিক মৃত্যু। আমরা হয়তো শুনে সেভাবে কাজ করছি, জানি না আসলে সেখানে কি ঘটনা ঘটেছে। অর্থাৎ মার্কিন দূতাবাসের যে টিমটি এসেছিল তারাই পুরো ঘটনাটি ধামাচাপা দিয়েছে। এখন বলা হচ্ছে যে তার সমস্ত বিলঙ্গিং নিয়ে গেছে তারা। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে টেরেন্স যেহেতু একজন মার্কিন নাগরিক অথবা সেনা কর্মকর্তা, যাই হোক না কেন, তার জিনিসপত্র মার্কিন দূতাবাস নেবে, এটা হয়তো খুব স্বাভাবিক ব্যাপার। কে নেবে? বাংলাদেশের কেউ তার নিতে পারে না, কিন্তু বাংলাদেশের পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে দেবে না, বা দেয়া হয়নি, বা কি ঘটেছে জানি না, কিন্তু যাই ঘটুক এটি কি ঠিক কাজ হয়েছে? এখানে আসলে জানতে ইচ্ছা করছে যে এই ঘটনায় প্রভাবটা কে বিস্তার করেছে, এই যে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে তাদের ভূমিকা রাখতে দেয়া হলো না বা তারা রাখলো না, এখানে প্রভাবটা কে বিস্তার করেছে? মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন রেখেছেন, না অন্য কেউ, নাকি আমাদের সরকারের কেউ?
এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মিলছে না। একজন বিদেশি সেনা কর্মকর্তার মৃত্যুতে দেশের মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে না? আপনার কি মনে হয়? আমাদের কি জানতে ইচ্ছে করে না বা জনগণকে জানতে চাইতে পারে না কি ছিল সেই 3টি সুটকেসে, কি ছিল সেই মানচিত্রে বা স্কেচটা কিসের ছিল? টেরেন্স কি কোনো গোপন মহাপরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন? একজন ব্যবসায়ীর 3টি নয় 5টি সুটকেস থাকতে পারে, কিন্তু মানচিত্রের সঙ্গে যোগসূত্রটা কি, স্কেচের সঙ্গে যোগসূত্র কি, বা অন্য কোনো নিরাপত্তা বিষয়ক কোনো কিছু ছিল কিনা, এগুলোই কিন্তু আসলে প্রশ্ন উঠছে। এই যে বললাম, ব্যবসায়ী পরিচয়ে হোটেলে ওঠা টেরেন্সের কাছে মানচিত্র কেন তার সরকারি পরিচয় বলছে প্রশিক্ষণ ও নিরাপত্তা সহযোগিতার কাজে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মানে গোলমাল কিন্তু সব জায়গায়, কিন্তু পরিচয়টা দেওয়া হচ্ছে তিনি ব্যবসায়ী ছিলেন। এই পরিচয়ের দ্বিচারিতা কেন? কেন তার মূল পরিচয়টি গোপন করা হচ্ছে? তিনি লিঙ্কডইনে তার পরিচয়টি বলছেন, কিন্তু এখানে আমরা সরকারিভাবে যে তথ্য পাচ্ছি বা গণমাধ্যমে যে তথ্য পাচ্ছি সেখানে কেন এই ব্যবসায়ী বা সেনা কর্মকর্তা এটি নিয়ে কোনো ধোঁয়াশা তৈরি করা হচ্ছে? এসব কারণেই তার কাছে থাকা জিনিসপত্র যেগুলো ছিল এগুলো নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, এবং এই সন্দেহ তৈরি হওয়াটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এই জায়গাটিতে বাংলাদেশের পুলিশের কোনো তৎপরতা কিন্তু আমরা সেভাবে দেখিনি। সরকারও আসলে কোনো কথা বলেনি বা বলছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আওয়াজ পাওয়া গেল না বা কোনো প্রতিবাদ করলো না, কোনো বিবৃতি তারা দিল না। প্রশ্ন উঠছে, বাংলাদেশ সরকার নীরব কেন? অথবা কি লুকাচ্ছে এই ঘটনায় মার্কিন দূতাবাস? প্রশ্ন আরো আছে যা কেবল সন্দেহই তৈরি করে। বলা হলো এই সেনা কর্মকর্তা ঢাকায় ছিলেন সরকারি কাজে। কি সেই সরকারি কাজ? মানে কোন সরকারের কাজ? বাংলাদেশ সরকারের কাজ না মার্কিন সরকারের কাজ? বলা হলো তিনি 2 মাস ধরে আছেন বাংলাদেশে, আবার কোথায় যেন শুনলাম তিনি নাকি 4 মাস ধরে আছেন বাংলাদেশে। তাহলে 29শে আগস্টের আগে এই যে 2 মাসও যদি হয়, তিনি কোথায় ছিলেন? বাংলাদেশ সরকার বা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এসব জানে বা জানতো? প্রশ্ন হলো, একটা স্বাধীন দেশের সরকার কি এরকম একটি ঘটনায় চুপ করে থাকতে পারে? আপনার কি মনে হয়? বাংলাদেশের পুলিশ এতটা নিষ্পৃহ কেন? কেন তাদের আচরণ এরকম? সরকার কি সবকিছু জেনে শুনেই বিশেষ কিছু ধামাচাপা দিতে চাইছে? যদি এটি হয় তাহলে কি আমরা জানতে চাইতে পারি না যে সেই বিশেষ কিছুটা কি? এখানে কি সরকারের কোনো ভয় কাজ করছে, নাকি মার্কিন প্রভাবের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আমাদের সরকারকে? সেটিও তো জানা দরকার। ইউনূস সরকার কি বিষয়টি আসলে ধামাচাপা দিতে চাচ্ছে বা চেয়েছে? কেন উচ্চ পর্যায়ের কোনো তদন্ত কমিটি হলো না এই মৃত্যুর ঘটনায়? কেন কোনো কূটনৈতিক প্রতিবাদ হলো না? এটি আসলে বারবার উচ্চারিত হচ্ছে। একজন মার্কিন সেনা কর্মকর্তা গোপনে এই জন্যই বলছে যে পরিচয়ের ভিতরে সংকট তারাই তৈরি করেছে। বলা হচ্ছে ব্যবসায়ী আবার সেনা কর্মকর্তা, এই জন্যই বলছি যে একজন মার্কিন সেনা কর্মকর্তা গোপনে বাংলাদেশে কাজ করছিলেন। এটা কি আমাদের সরকার জানতো না, নাকি আমাদের সরকারের নীরব সম্মতিতেই সবকিছু হচ্ছিল, নাকি সত্যিই এমন কিছু আছে এই ঘটনায় যা আসলে আমাদের সরকারও জানাতে চাইছে না? আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেব চান না যে এটি বাংলাদেশের মানুষ জানুক। একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটি কি খুব স্বাভাবিক ঘটনা? আপনার কি মনে হয় জনগণ কি এই ধরনের ঘটনায় এই যে প্রশ্নগুলো উঠছে এর উত্তর পাওয়ার অধিকার রাখে না? ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এটা আমরা জানি এই প্রবাদটি। অবস্থাটা আমাদের এখন এরকমই হয়েছে। গত বছরের গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মানে এক এক সময় এক একটা খবর পাচ্ছি আমরা। কখনো বলা হচ্ছে উগ্র ডানপন্থার উত্থান হচ্ছে, এর আশঙ্কা আমাদেরকে পেয়ে বসছে, আমরা বিচলিত বোধ করছি। আবার কখনো বলা হচ্ছে মার্কিন, চীন, মিয়ানমার, ভারত, এই নানান ভূ রাজনীতির নানান সমীকরণের কথা বলা হচ্ছে, এটি আমাদেরকে নানানভাবে চিন্তিত করছে। আবার মাঝে মধ্যে শুনি আইএসআই এর নীরব উত্থান হচ্ছে, ব্যাপকভাবে তারা ঢাকায় অবস্থান করছে, মহাখালীতে ডিওএইচএস অফিস নিয়েছে, নানাবিধ তথ্য, এগুলো আসলে আমাদেরকে বিচলিত করছে। এর মধ্যেই যখন একজন মার্কিন বিশেষ সেনা কর্মকর্তার এমন মৃত্যু হয় এবং তা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যে সমস্ত কাজ তারা করেছে সেগুলো এবং আমাদের সরকারের ভূমিকা সবার মনে সন্দেহ এবং প্রশ্ন সৃষ্টি করছে।